আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবশেষে নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। এই গত পরশুদিন ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাকি যে দুই ফরম্যাটে অ্যাভেলেবেল ছিলেন ওডিআই এর টেস্টে, সেখান থেকে পুরোপুরি অবসরের ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিলেন। এর আগেই তিনি বছর দুই তিনেক আগেই ওই টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। এইবার আর কি আনুষ্ঠানিকভাবে পুরো আর কি সব ফরম্যাট থেকেই অবসর নিয়ে নিলেন। তামিম ইকবালের অবসর কিন্তু এর আগে বছর দুয়েক আগে একবার হয়েই গেছিল অলমোস্ট। মানে তারপরে আর কি অনেক গঙ্গা পদ্মা দিয়ে জল বয়ে যাওয়ার পর তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছিলেন, কিন্তু তার কামব্যাকটা ওই জায়গায় যথেষ্ট সুখকর ছিল না। সেটা মাঠের ক্রিকেটের পারফরমেন্সের জন্য না, মাঠের বাইরের ঘটনার জন্য। তো সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালক থেকে শুরু করে তাদের ক্রিকেট ফ্যানেরা সবাই প্রবলভাবে চেয়েছিল অন্তত তামিম যেন এই 2025-এর এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে তারপরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। কিন্তু তামিম ওই জায়গায় আর কি কারোরই স্বপ্ন বা আশাটা পূরণ করলেন না। তিনি কি এই জায়গায় তার ফ্যানেদের সাথে বা তার ভক্ত সমর্থকদের সাথে অন্যায় করলেন? তারা কি ডিজার্ভ করতেন না ওইটুকু আর কি তামিমের থেকে আর কি অন্তত আর একটা টুর্নামেন্ট খেলে আর কি বাংলাদেশের জার্সিতে আর কি ভালোভাবে বিদায় বলে দিতে? ঠিক ঘটনাটা কি ঘটেছিল ওই 2023 সালে? আমার মনে আছে ওই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটা 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলছিল। ওই সিরিজে ক্যাপ্টেন ছিলেন এই তামিম ইকবাল খানই। প্রথম ম্যাচে আর কি বাংলাদেশ হেরে গেছিল, খুব বাজেভাবেই হেরে গেছিল, অনেক কম রানে তারা অল আউট হয়ে গিয়ে ম্যাচটা আর কি প্রবলভাবে আর কি বিধ্বস্ত হয়ে তারা হেরেছিল। তো ওই জায়গায় তামিম ইকবাল মনে আছে প্রথম ম্যাচে তিনি ব্যাট হাতেও খুব একটা বেশি রান পাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচের ঠিক আগের দিনই মানে আর কি নিয়ম অনুসারে ওই ম্যাচের আগের দিন যে প্রেস কনফারেন্স হয়, তো তার নির্ধারিত সময় বেশ কিছুক্ষণ আগে তামিম ইকবাল ওই সাংবাদিকদের ডেকেছিলেন। তো সেইখানে তিনি কাঁদতে কাঁদতে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন, মানে কাউকে কোনো রকম কিছু আগে থেকে বুঝতে না দিয়ে, ওই ক্যাপ্টেন থাকাকালীনই। কিন্তু তারপর আর কি বলতে গেলে পুরো বাংলাদেশ ক্রিকেট একেবারে উত্তাল পাথাল হয়ে গেছিল। শুধু বাংলাদেশ ক্রিকেট না, এই বিশ্ব ক্রিকেটই বলতে গেলে একবারে উথাল পাথাল হয়ে গেছিল তামিমের ওই হঠাৎ করে অবসর ঘোষণার সিদ্ধান্তে। কারণ তার 2-3 মাস পরেই ওয়ানডে বিশ্বকাপ ছিল। তো আর কি ওয়ানডে বিশ্বকাপের পুরো টিমটা বা পুরো সেট আপটা ওই তামিম ইকবালকে সামনে রেখেই আর কি সাজাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো ওই জায়গায় হঠাৎ করে এইরকম তার সিদ্ধান্তটা মানে যে কাউকেই আর কি টলিয়ে দিতে বাধ্য। কিন্তু তারপর আর কি তখন মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ওই শেখ হাসিনা। তার ঠিক ভেরি নেক্সট ডেতেই আর কি শেখ হাসিনার তত্ত্বাবধানে আর ওই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করেছিলেন বাংলাদেশের সাবেক প্লেয়ার ওই মাশরাফি বিন মোর্তাজা। এই দুজনের তত্ত্বাবধানেই বলতে গেলে ওই তামিম ইকবালকে আবার তার পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেটে তারা কাম ব্যাক করায়। তো বেশ, তো তামিমের আর কি সমস্যাটা যেটা হয়েছিল, তিনি আর কি অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না ঠিক মতো। তার ওই একটা ব্যাক ইঞ্জুরি বা কোমরের একটা আর কি অনেক পুরনো ইঞ্জুরির জন্য, মানে যার জন্য তিনি অনেকদিন আর কি ব্যথায় কাতরাচ্ছিলেন, ট্রিটমেন্ট নিচ্ছিলেন, কিন্তু ট্রিটমেন্টটা ঠিক প্রপারলি হচ্ছিল না। তো ওই জায়গায় তাকে নির্দেশ দেওয়া হয় তিনি ওই আর কি বাকি যে আর কি মানে চলতি সিরিজটা চলছিল সেখানে আর খেলবেন না, 2-3 মাসের জন্য মানে ছুটি নিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে তারপর বিশ্বকাপের আগে তিনি যেন ফিট হয়ে আর কি বিশ্বকাপের দলে একেবারে যোগ দেন, দলকেও নেতৃত্ব দেন। এই সব মতো আর কি সব কিছুই ঠিকঠাক ছিল। বিশ্বকাপের আগে আমার মনে আছে নিউজিল্যান্ড বাংলাদেশের ট্যুর করেছিল 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলার জন্য। সেখানে তামিম ইকবাল কিন্তু ওই সিরিজটা খেলেছিলেন, পুরোটাই পার্টিসিপেট করেছিলেন। তো ওই জায়গায় তারপর আমার মনে আছে হঠাৎ করে বিশ্বকাপের দল নির্বাচনের ঠিক আগের দিন আমার রাতে মনে আছে, তো ওই মানে তামিম ইকবালকে নিয়ে একটা প্রবল নাটকীয়তা তৈরি হয়েছিল তৎকালীন বাংলাদেশের আর কি ক্যাপ্টেন সাকিব আল হাসান আর ওই কোচ হাতুরে সিংহের মধ্যে। আর ওই জায়গায় আর কি তাদের হয়ে দোসর হয়েছিলেন ওই তৎকালীন বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। মানে বলতে গেলে এই তিনজনেরই আর কি গভীর ষড়যন্ত্রে বা চক্রান্ত বলতে পারেন তামিম ইকবালকে ওই জায়গায় তারা একেবারে বিশ্বকাপের দল থেকে ছেটে ফেলে দিয়েছিলেন। সরাসরি তারা মুখে বলেননি, কিন্তু তামিম ইকবাল ওই জায়গায় আর কি নিজেই নিজেকে উইথড্র করে নিয়েছিলেন। তার সাথে অন্যায় হচ্ছে বা প্রবলভাবে আর কি ওই জায়গায় মানে মানে ঠিক মানে যেটা হচ্ছে তার সাথে একেবারেই ঠিকঠাক হচ্ছে না, মানে তিনি ওটা ডিজার্ভ করেন না। আমার মনে আছে সম্ভবত ওই বাংলাদেশের প্রথম ম্যাচটা ছিল আফগানিস্তানের বিপক্ষে ওই বিশ্বকাপে, মানে সেখানে তামিমকে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে নাম্বার 5-এ ব্যাটিং করার জন্য। তো তামিম যেখানে আর কি সারা জীবন ধরে ওপেন করে এসছেন, ওপেনিং স্লট ছাড়া তিনি মানে নাম্বার 3-তে অবধিও কখনো ব্যাটিং করেননি। তো সেখানে তাকে যখন নাম্বার 5-এ খেলতে বলা হয়, তাও বিশ্বকাপের মতো একটা এত বড় আসরে এরকম এত অভিজ্ঞ একজন প্লেয়ারকে, 4-4টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা কিন্তু তার আগে হয়ে গেছে। তো সেইটা কিন্তু তামিম ইকবালের জন্য যথেষ্ট একটা অপমানজনক, যথেষ্ট ইনসাল্টিংই ছিল। আর এছাড়া ওই যে তার আগে বললাম যে তামিম ওই কাঁদতে কাঁদতে অবসর নিয়ে নিয়েছিলেন, তার পেছনে ওই বাংলাদেশের তৎকালীন যে হেড কোচ ছিলেন চন্ডিকা হাতুরে সিংহে, তার সবচেয়ে বড় আর কি ভূমিকা ছিল। তিনিই বলতে গেলে মূলত ওই তামিমের সাথে তার আর কি দ্বন্দ্বে জড়িয়েছিলেন, দল নির্বাচন থেকে শুরু করে প্লেয়ার নির্বাচন এই সব কিছু বিষয়। তো ওই জায়গায় তামিমকে তিনি এক প্রকার ষড়যন্ত্র করেই আর কি বলতে গেলে বাদ দিয়ে দিয়েছিলেন। আর তামিমও ওই জায়গায় আমি বলবো অনেকটাই আর কি তিনি বোকা ছিলেন। দেশটা তো তার, দলটা তো আর কি তারই, তার দেশেরই। তো মানে তিনি আবার ক্যাপ্টেন ছিলেন, তো একজন বিদেশি কোচের কথায় বা বিদেশি কোচের আচরণে তিনি নিজের জায়গাটা কেন ছেড়ে দিয়ে চলে আসবেন?
কোচটা তো বিদেশি, তিনি আজ আছেন কাল নেই, কিন্তু তামিম তো বাংলাদেশেরই একজন ছিলেন। তো আমি মনে করি ওই জায়গায় তামিমের যে উইকনেসটা ছিল সেটা হচ্ছে ওই অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া। মূলত ওই কারণেই তিনি ওই কোচ চান্ডিকা হাথুরে সিংহের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারেননি, যার কারণে তিনি মানে একদম বলতে গেলে তিনি একটু বেশি আবার ইগোইস্টিকও ছিলেন। ওই জায়গায় তিনি নিজের জায়গাটা ছেড়ে দিয়েছিলেন। আর ঠিক একই ঘটনা ঘটেছিল ওই সাকিব আল হাসান আর ওই চান্ডিকা হাতুরে সিংহে যখন ওই বিশ্বকাপের দল নির্বাচন করছিলেন, তখন আবার সাকিব তামিমের মধ্যেও আবার একটা ঠান্ডা লড়াই চলছিল। কারণ মাঠে তারা আর কি একসময় খুব ভালো বন্ধু ছিল, মাঠের বাইরে কিন্তু ওই আর কি বেশ কয়েকদিন ধরে বা বলতে পারেন তার প্রায় বছরখানেক আগে থেকেই সাকিব তামিম সেইভাবে একেবারেই কথা বলতেন না। ওই মাঠে যেটুকু তারা আর কি সময় কাটাতেন একসাথে আর কি দলে খেলতেন ওইটুকু টাইমের জন্যই, আর এছাড়া বাকি সময়টা তারা সেইভাবে কথা বলতেন না বললেই চলে। তো এই সব কিছু মিলিয়ে তামিম ইকবালকে ষড়যন্ত্র করে 23 ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপর 23 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের যে কীরকম ভরাডুবি হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। মাত্র 2 ম্যাচ তারা জিততে পেরেছিল 9 ম্যাচের মধ্যে। সাকিব আল হাসান ওই জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন এই বাংলাদেশকে, যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল এই তামিম ইকবাল খানের। আর তার নেতৃত্বে আর কি বাংলাদেশের ওডিআই টিমটা খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছিল। ইভেন বাংলাদেশ তখন এমন পারফর্ম করছিল ওই ওডিআই ফরম্যাটে যেখানে বাংলাদেশের ভক্ত সমর্থকরা বিশ্বকাপ সেমিফাইনাল খেলারও স্বপ্ন দেখছিলেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে এরকম ভরাডুবি হবেই হতে বাধ্য ওই সাকিব আল হাসানের আর কি ক্যাপ্টেন্সিতে, যাকে আর কি হঠাৎ করেই দায়িত্ব দেওয়া হয়েছিল তার ঠিক আগের ওই এশিয়া কাপে। আর অনেক নতুন প্লেয়ারকে তিনি ওই জায়গায় দলে ইনক্লুড করেছিলেন, মানে তামিম ইকবালের যাদেরকে আর কি পছন্দ ছিল মূলত তাদেরকেই আর কি বলতে গেলে তিনি বেছে বেছে আর কি সরিয়ে দিয়ে তার পছন্দ মানে সাকিব আল হাসান নিজের পছন্দের প্লেয়ার দলে এনেছিলেন। তো ফলে একটা আনকোরা টিম হয়ে যাওয়ায় আর কি মানে দল স্বাভাবিকভাবেই সাফল্য পায়নি। তো হিসাব মতো তামিম ইকবাল ওই 23 ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলেন ওটাই ছিল তার আর কি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে লাস্ট অ্যাপিয়ারেন্স। এরপর থেকে তিনি আর কি মানে তার অনেক রকম আর কি কামব্যাক করানোর চেষ্টা করা হয়েছিল। ওই মানে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তাকে অনেক রকম প্রস্তাব দিয়েছিল। ইভেন গত বছরের টি-20 বিশ্বকাপ দল নির্বাচনের আগেও তাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি ওই টি-20 বিশ্বকাপটা খেলে তারপর আর কি টি-20 ফরম্যাট থেকে অবসর নেন। তার আগেই তিনি টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন, কিন্তু ওই জায়গা থেকে ফেরার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছিল। অনেক পক্ষ অনেক আর কি মানে ভক্ত সমর্থক থেকে শুরু করে মানে তামিম ইকবালকে আর কি রিকোয়েস্ট করার মতো আর কি কেউই বাদ রাখেনি বলতে গেলে। তো যাই হোক আর কি সবার আর কি অনুরোধ বা আর কি সবার রিকোয়েস্ট ওই জায়গায় তামিম ইকবাল একেবারেই রাখলেন না। এরপর এই কোচ চান্ডিকা হাতুরে সিংহাকে আর কি এই গত বছরের শেষের দিকে ওই জায়গায় বরখাস্ত করেছিলেন ওই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। আর এরপর সাকিব আল হাসানও আর কি আন্তর্জাতিক ক্রিকেটের বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছেন। তো ওই জায়গায় সব কিছু মিলিয়ে ভক্ত সমর্থকরা চেয়েছিল যে তামিম ইকবাল তো আর খুব বেশি দিন খেলবেন না, তিনি সিনিয়র প্লেয়ার হয়ে গেছেন, তার বয়সটা ওই জায়গায় প্রায় 35-36 হয়ে গেছে। তো সবাই চেয়েছিল যে অন্তত তিনি যেন এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে তারপর আর কি বাংলাদেশের জার্সিকে বিদায় বলেন। কিন্তু সেই আর কি ন্যূনতম আশাটুকু ইচ্ছাটুকু তিনি পূরণ করলেন না কারোরই। ইভেন আর কি তার পুরো পরিবারও চেয়েছিল, সেই আশাটাও তিনি পূরণ করলেন না। তিনি আবার ওই মানে তার অবসরের যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ফেসবুকে সেখানে তিনি লিখেছেন যে তার ছেলেও নাকি প্রবলভাবে চেয়েছিল যে শেষবার তার বাবা যেন বাংলাদেশের জার্সিতে একবার মাঠে নামে। তো ওই জায়গায় তামিম ইকবাল আবার দেখলাম স্ট্যাটাসে আবার লিখেছেন যে তুমি যেদিন বড় হবে সেদিন নাকি বাবার কষ্ট বুঝতে পারবে। কিসের কষ্ট? দেশের জার্সিতেই তো খেলবেন, দেশের জন্যই তো খেলবেন, এখানে তো আর কি কষ্ট বা আর কি আক্ষেপের তো কোনো জায়গা নেই। যারা ছিলেন তখন সেই সময় ওই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, কোচ চান্ডিকা হাতুরে সিংহে বা আর কি তামিমের সাথে সাকিবের একটা আর কি ঠান্ডা লড়াই ছিল ওই জায়গায়, এরা কিন্তু কেউই এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ধারে কাছেও নেই। এখন তো পুরোপুরি একটা নতুন সেট আপ, সবাই আর কি তামিমকে খেলার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো এই কারণেই আমি বলছি যে তামিম ইকবাল মানে ঘোরতর অন্যায় করেছেন। তার ভক্ত সমর্থকদের কথা ভেবে হলেও অন্ততপক্ষে একবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তার খেলাটা উচিত ছিল, তার অভিজ্ঞতাটা জুনিয়রদের সাথে ভাগ করে নেওয়া উচিত ছিল। তো সাকিব তামিম কেউই যেহেতু আর কি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাভেলেবেল থাকবে না, সাকিবও তার বোলিং অ্যাকশনের কারণে আর কি বাদ পড়েছেন। তো আমি মনে করি ডেফিনেটলি তামিম ইকবালের কিন্তু একবার হলেও এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে খেলাটা উচিত ছিল, তার ভক্ত সমর্থকদের কথা ভেবে হলেও, কারণ তাদের জন্যই কিন্তু তিনি এই সুপারস্টার হয়েছেন, এই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। তো আপনারাও কি আমার মতোই মনে করেন যে তামিম ইকবালের ওই ভক্ত সমর্থকদের কথা ভেবে হলেও, ফ্যান্সদের কথা ভেবে হলেও এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে একবার শেষবারের জন্য খেলে হলেও জাতীয় দলকে আর কি বিদায় বলা উচিত ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?